নমস্কার, সৌমেন সরকার বলছি। আর আপনারা দেখছেন ক্যাম্পাস প্লাসের আরেকটি নতুন প্রতিবেদন। কিছুদিন আগেই এই 13ই নভেম্বর পশ্চিমবঙ্গের 6টা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হলো এবং বলাই বাহুল্য, যেমন মনে করা হয়েছিল রেজাল্টটাও সেরকমই হয়েছে। তৃণমূল কংগ্রেস দুটো কেন্দ্রে 1,30,000 ভোটের বেশি ব্যবধানে পরাজিত করেছেন তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বীকে। আর বাকি যে 4টে আসন আছে সেই 4টে আসনেও তারা বিপুল ভোটে জয়ী হয়েছেন, এমনভাবে যে সম্মিলিত বিরোধীদের ভোটের থেকে তৃণমূলের একার ভোট অনেক অনেক বেশি। অর্থাৎ এখান থেকে প্রমাণিত হলো পশ্চিমবঙ্গে মানুষ অন এ স্যাম্পল বেসিস পশ্চিমবঙ্গ সরকারের যে কর্মকাণ্ডে মহা খুশি, তারা আপ্লুত। ডিয়ার লটারি, সুলভ মদ্যপানের সুযোগ, বিনা পয়সায় যে রেশন এবং এর সঙ্গে যোগ হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার। মানুষ যে এই যে এত পেয়েছির যে ফিলিংস, সেখানে এতটাই আত্মহারা যে তারা অন্য কিছু আর ভাবতেই পারছেন না। কিন্তু 2006 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পরবর্তীকালে কিন্তু আরেকটা স্বপ্ন পশ্চিমবঙ্গের সবার সামনে এসে উপস্থিত হয়েছিল। আজকে আমরা সেই স্বপ্নটাকে তো ভুলেই গেছি। কিছু কিছু মানুষ মনে করেন যে এই স্বপ্ন ছিল ক্ষণিকের, আর কিছু কিছু মানুষ যারা আজকের জয়ে তাদের কন্ট্রিবিউশন আছে বা আনন্দিত, তারা মনে করেন ওটা হচ্ছে দুঃস্বপ্নের পিরিয়ড। কীরকম না, একটু ব্যাখ্যা করি। 2006 সালে মে মাসে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন শেষ হয় এবং 18ই মে দ্বিতীয়বারের জন্য শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করতে যান রাজভবনে। সেই রাজভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানটা যতটা সম্ভব তাড়াতাড়ি শেষ করে এসে তিনি ছোটেন রাইটার্স বিল্ডিংসের দিকে, কারণ সেখানে অপেক্ষা করছেন রতন টাটা, টাটা গ্রুপের চেয়ারম্যান রতন টাটা। কী ব্যাপার না, ন্যানো গাড়ির যে পশ্চিমবঙ্গে যে ন্যানো প্রজেক্ট টাটারা নিয়েছেন সেটার যৌথ ঘোষণা হবে। আরেকবার ডেটটা খেয়াল করে দেখুন, 18ই মে 2006 সাল। আর তারপর টাইম মেশিনে করে এগিয়ে আসুন 2.5 বছর বা 29 মাসের একটু বেশি, 4 অক্টোবর 2008 সেই টাটাই বম্বে থেকে ঘোষণা করলেন যে সিঙ্গুর থেকে টাটারা চলে যাচ্ছে। তার কারণটা হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ চায় না সেখানে শিল্প হোক। তো এই যে 29 মাস, এই 29 মাসটা আমাদের একটুখানি জেনে রাখা দরকার যে কিভাবে কি ঘটেছিল। আজকে হয়তো স্মৃতির অন্তরালে চলে গেছে। টাটা বা ন্যানো প্রজেক্টকে অনেকে হয়তো ইতিহাসের একটা ছোট্ট একটা পার্ট হিসেবে দেখছেন, কিন্তু যখন এসেছিল এই টাটা প্রজেক্ট তখন কিন্তু একটা ছোট্ট একটা সম্ভাবনার উঁকি দেওয়ার মতো ব্যাপার নয়। সেটা ছিল একটা সানরাইজ ইন্ডাস্ট্রি। সেই ইন্ডাস্ট্রিকে পশ্চিমবঙ্গের মানুষ অত্যন্ত সফলভাবে পশ্চিমবঙ্গ থেকে বিতরণ করে নিয়ে গেছেন এবং পাঠিয়েছেন কোথায় না, গুজরাটে। যে গুজরাটের শাসক দলের যে নেতৃবৃন্দ তখন পশ্চিমবঙ্গ থেকে টাটাকে বিতরণের জন্য ধর্ণা মঞ্চে তাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। আমি তাদেরকে দোষ দিই না এই কারণে যে তাদের রাজ্যে তারা শিল্প নিয়ে যাবেন, এটা তো খুব স্বাভাবিক কথা। কিন্তু এটা কেউ চিন্তা করতে পেরেছিল যে নিজের রাজ্য থেকে টাটাদের যে গড়ে ওঠা যে একটা কারখানাকে বিতরণের জন্য মানুষের মধ্যে কি বিশাল উল্লাস, এবং সেই উল্লাসে কে অংশগ্রহণ করেনি। আজকে যে কংগ্রেস শাসক দল, তারা এই টাটা বিতরণের 6 মাসের মাথাতে
যে পশ্চিমবঙ্গে যে আবার পার্লামেন্ট ইলেকশন হলো, সেই পার্লামেন্ট ইলেকশনে বর্তমান যে শাসক দল তার সঙ্গে হাত মিলিয়ে এই বুদ্ধদেব ভট্টাচার্য দলকে, আমি রাজনৈতিক হিসেবের মধ্যে যাচ্ছি না, বুদ্ধদেব ভট্টাচার্যকে একজন স্বপ্নের দিশারি হিসেবে চিহ্নিত করে তার সম্পর্কেই বলছি। তো যাই হোক, তো সেই যে জয়যাত্রা শুরু হলো, টাটা গেল বটে, কিন্তু যারা টাটাকে বিতরণ করে পশ্চিমবঙ্গকে টাটা বিতরণকারীদের নেতা বা নেত্রী হিসেবে নিয়ে এলেন, তারা পশ্চিমবঙ্গকে এই উপহার দিয়েছেন, এই ডিয়ার লটারি, এই বিনা পয়সার রেশন এবং একটা এই যে মান্থলি অ্যালাউন্স। যে বাঙালির সংসার এই 1000 টাকা বা 1500 টাকার একটা অ্যালাউন্সে এবং রেশনের যে খাদ্যবস্তুতে যাদের সংসার চলে যায় এবং সান্ধ্য বিনোদনের জন্য কিছুটা সুরা পান, আচ্ছা সত্যি সত্যি বলুন, এই যে চাহিদাগুলো পূরণ হয়েছে, এরপর এই কারখানার মতো এই জটিল ব্যাপারগুলো কি আর মানুষের মনে রেখাপাত করতে পারে? সেই সেন্সেই বলতে হবে যে বুদ্ধদেব ভট্টাচার্য কিন্তু একটা অত্যন্ত অসফল মুখ্যমন্ত্রী। তিনি না জানতেন মানুষের মন, আর না জানতেন চাহিদা, এবং এটাও জানতেন না যে মানুষ যখন কোনো রকম আন্দোলন বা এই ধরনের কিছু একটা করে, সেটাকে কি করে নেগোশিয়েট করতে হয়। তার ফলে প্রতিপদে দেখা যাবে যে শুরুটা ভালো হলেও দি এন্ড গেম ওয়াজ সো প্যাথেটিক যে টাটারা সিঙ্গুর থেকে চলে গেলেন। এবং এক্ষেত্রে পশ্চিমবঙ্গে কোনো রাজনৈতিক দল বলতে পারবে না যে সিঙ্গুরের টাটা বিতরণে তাদের কোনো রকম কন্ট্রিবিউশন ছিল না। কারণ যে রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সেই রাজনৈতিক পরিস্থিতিকে কাজে লাগানোর জন্য সব রাজনৈতিক দলই কিন্তু ব্যস্ত হয়ে পড়েছিল। 2009 পরবর্তী যে রাজনৈতিক কর্মকাণ্ড, সেটা এখন আমার আলোচনা করার ইচ্ছে নেই। শুধু ভাবছি যে টাটারা কি নিয়ে এসেছিলেন এবং শেষ পর্যন্ত কি হলো। এই যে টাটা মোটর, এই টাটা মোটর ব্যাপারটা কি? তখনকার দিনের কথাই বলছে, 2006 সাল, টাটারা ঠিক করেন যে মানুষের জন্য একটা জনতা গাড়ি দেবেন। সেই গাড়িটার দাম হবে অন রোডে 1 লাখ টাকা। 65,000 টাকা হচ্ছে প্রোডাকশন কস্ট, তার সঙ্গে যুক্ত হবে লাভ এবং অন্যান্য কর, সব মিলিয়ে 1 লাখ টাকা। এই প্রতিশ্রুতি কে দিচ্ছেন? স্বয়ং রতন টাটা, যার মৃত্যুর পর অনেককেই এখানে কুম্ভীরাশ্রু ফেলতে শোনা গেল যে শিল্পের জন্য অপূরণীয় ক্ষতি। অতি অবশ্যই, তবে সেটা পশ্চিমবঙ্গের জন্য নয়, পশ্চিমবঙ্গ বাদে ভারতের যে বাকি অংশ পড়ে রয়েছে তাদের জন্য। যাই হোক, এই যে টাটা গ্রুপ, এই টাটা গ্রুপের একটা কোম্পানি হচ্ছে টাটা মোটরস, তখনকার দিনে সেই বিখ্যাত TML, টাটা মোটরস লিমিটেড। 2006-এ টাটা মোটরসের টোটাল যে কর্মী সংখ্যা ছিল প্রায় 2,02,000, এবং আজ পর্যন্ত শোনা যায়নি যে টাটাদের কারখানাতে কোনো রকম শ্রম বিরোধ হয়েছে। অর্থাৎ তারা কিন্তু একটা সুখী পরিবারের মতোই থাকতেন, এবং বিভিন্ন কোম্পানির এগেনস্টে তো নানা ধরনের কেস এই সমস্ত শোনা গেছে। টাটাদের বিরুদ্ধে হয়তো কেস হয়েছে, কিন্তু সেই কেসে এমন কোনো ব্যাপার ছিল না যেখানে বোঝা যায় যে তাদের মধ্যে কোনো ম্যাল প্র্যাকটিস ছিল। টাটারা দেখেছিলেন ন্যানো প্রজেক্টকে 50% বিজনেস অ্যান্ড 50% সোশ্যাল কমিটমেন্ট। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সততা এবং
তার যে স্বপ্ন দেখার যে অভ্যেস সেটাকে সম্মান জানিয়ে এবং তার যে কর্তৃত্ব দলে বা সরকারে সেটার কথা মাথায় রেখে কিন্তু টাটারা পশ্চিমবঙ্গে এসেছিলেন এবং টাটাদের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের যে ইন্টারফেস অর্থাৎ কিভাবে কার সঙ্গে অর্থাৎ সরকারের সঙ্গে যোগাযোগ স্থাপনের তো একটা তো পয়েন্ট চাই, সেই পয়েন্টটা ছিল WBIDC, ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন। ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন এক সময়তে চেয়ারম্যান ছিলেন কিন্তু জ্যোতি বসুর আমলে সোমনাথ চট্টোপাধ্যায়, বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে দেবাশিস সোমকে সেখানকার ম্যানেজিং ডিরেক্টর করা হয়। তো যাই হোক, তার সেখানে টাটাদেরকে পশ্চিমবঙ্গের পক্ষ থেকে দুটো জায়গা দেখানো হয়। একটা হচ্ছে টাটাদের যে এক্সিস্টিং ফ্যাক্টরি আছে খড়গপুরে, সেখানকার যে জমি আছে সেটা, এবং দ্বিতীয় হচ্ছে সিঙ্গুর। এছাড়াও টাটাদের হাতে কিন্তু আরও দুটো প্রপোজাল ছিল। একটা প্রপোজাল হচ্ছে উত্তরাখণ্ডে, যেখানে গাড়ির যন্ত্রাংশ অলরেডি নির্মাণ হচ্ছিল, আর আরেকটা হচ্ছে গুজরাটের সানন্দে। তো গুজরাটিরা ব্যবসা বোঝেন, তারা ব্যবসায়ী রতন টাটার পিছনে লেগেই ছিলেন যে তাদের রাজ্যে এই প্রজেক্টটাকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু দড়ি টানাটানি খেলা বুদ্ধদেব ভট্টাচার্যের জয় হয়েছিল এবং টাটারা মনে করেছিলেন যে পশ্চিমবঙ্গে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা শিল্পায়ন প্রয়োজন, এবং সেই জন্য তারা মনে করেছিলেন যে পশ্চিমবঙ্গ সরকারের অফারটাকে তারা ভালো করে পরীক্ষা করে দেখেন। অফারে কী ছিল? অফারে ছিল যে সব শুদ্ধ 997 একর জমি নেওয়া হবে। এই 997 একর জমির মধ্যে 645 একর জমি হচ্ছে কিন্তু মেইন প্ল্যান্টের জন্য, যেখানে এই গাড়ির উৎপাদন হবে। উৎপাদন তো ঠিক না, এখানে গাড়ির যন্ত্রাংশকে যাকে বলে অ্যাসেম্বলিং, অর্থাৎ এখানে যে মেইন যে প্ল্যান্ট, এইখান থেকেই ফিনিশড টাটা গাড়ি কিন্তু রাস্তায় বেরোতো। এবং এর সঙ্গে যুক্ত হবে 290 একর ভেন্ডার পার্ক, অর্থাৎ কিনা বিভিন্ন বিভিন্ন এর সঙ্গে যুক্ত বিভিন্ন যে ব্যবসা আছে বা ইন্ডাস্ট্রি আছে, তাদেরও তো জায়গা প্রয়োজন। হঠাৎ এখানে তো শুধু একটা গাড়ির কারখানা করলে তো হবে না, গাড়ির সঙ্গে অনুসারী শিল্প এবং আরও অন্যান্য যে সাপোর্টিং যে সমস্ত ইউনিট, সেটা না থাকলে তো একটা আইসোলেটেডভাবে তো গাড়ির কারখানা গড়ে উঠতে পারে না। তাহলে 645, 290 এবং এর সঙ্গে আরও ছিল 60 একর জমি, যেটা পশ্চিমবঙ্গ সরকারের জন্য নির্ধারিত থাকবে, কারণ সেখান থেকে এই টাটার যে প্রজেক্টের জন্য যে বিভিন্ন যে সাপোর্ট বা ইনফ্রাস্ট্রাকচার যে সাপোর্ট দেওয়ার জন্য তাদেরও তো একটা জায়গা দরকার। অর্থাৎ সব শুধু মিলিয়ে 997 কিলোমিটার। পশ্চিমবঙ্গ অনেকেই তখন বলেছিলেন যে কি শর্তে টাটাদেরকে কি দেয়া হচ্ছে সেটা আমরা জানতে চাই। তথ্য জানার অধিকার 2005-এ এসছে, রাইট টু ইনফরমেশন, আর 2006 থেকেই তার এই ধরনের প্রবল ব্যবহার শুরু হলো। একটা কথা কেউ বুঝতে চান না, হ্যাঁ ঠিকই, যে বিজনেস সিক্রেট বিভিন্ন স্টেট যখন টাটাকে তাদের নিজেদের রাজ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, তখন সমস্ত কিছু খুল্লা বলে দেওয়া কিন্তু নিজের রাজ্যের ক্ষতি করা। সেই যে ধৈর্যটুকু বা সেই আন্ডারস্ট্যান্ডিংটুকু যারা তখনকার দিনে RTI করে এবং বাইরে থেকে যে সমস্ত মেধা পাটকার থেকে শুরু করে অনুরাধা তলোয়ার বা এই ধরনের ভাড়াটে শিল্প ধ্বংসকারীরা পশ্চিমবঙ্গে এসেছিলেন যাতে পশ্চিমবঙ্গের শিল্পটা স্থাপন না হতে পারে, তাদের উদ্যোগেই এই নানা রকম এই RTI এর ব্যাপার শুরু হয়। কিন্তু যেটুকু যা জানা গেছে সেটুকু হচ্ছে এই যে 645 একর জমি, 645 একর জমিকে প্রাথমিকভাবে কিন্তু 90 বছরের জন্য লিজ দেওয়া হয়েছিল, এবং এই লিজে 645 একরের জন্য পার একর 10 মিলিয়ন করে, এই যে জমিটা 10 মিলিয়ন অর্থাৎ কিনা 1 কোটি টাকা করে বছরে তাদেরকে দিতে হবে, উইথ 25% ইনক্রিজ এভরি 5 ইয়ার। অর্থাৎ তার কিনা পরবর্তী 5 বছর, পরবর্তী
মানে 5 বছর ধরে কিন্তু এই যে 1 কোটি টাকার উপরে আরও 25%, অর্থাৎ কিন্তু দামগুলো এখন বাড়তে থাকবে টিল ইট রিচেস 30 lakhs। তারপর 30 lakhsের পর 25%টা হয়ে যাবে 30%। আর যে ভেন্ডার পার্ট ছিল 290 একর, সেই 290 একরের পার একর কিন্তু জমির দাম নির্ধারিত হয়েছিল 8,000 টাকা পার একর প্রথম 45 বছরের জন্য, এবং পরবর্তী যে বছরগুলোতে সেটা 16,000 একর। আর যে 60 একর জমি সেটা তো পশ্চিমবঙ্গ সরকারের জন্যই তো থাকতো। তা এইটা ছিল ল্যান্ড ডিল। তা এই জিনিসটা পশ্চিমবঙ্গের যে জমির দামের সঙ্গে গুজরাটের জমির দামের তো কোনো তুলনা হয় না, কিন্তু এইটার মাধ্যমে বোঝা গেল যে কি পদ্ধতিতে এগ্রিমেন্টগুলো তৈরি হচ্ছিল। অর্থাৎ কেন একটা রাষ্ট্র হয়ে গেলে পশ্চিমবঙ্গের অবস্থান অটোমেটিক্যালি দুর্বল হয়ে যায়, যে কারণে ইনফরমেশনগুলো তখনকার দিনে দেওয়া হচ্ছিল না, কিন্তু সেটা কেউ বুঝতে চাননি। যাই হোক, এরপরে টাটাদেরকে দেওয়া হয়েছিল $4 কোটি ঋণ অ্যাট 1%। $4 কোটি ঋণ অ্যাট 1%। তখন ডলারের রেট ছিল মোটামুটি 45 টাকা। এবং ইলেকট্রিসিটির ক্ষেত্রেও চুক্তি হয়েছিল 3 টাকা পার ইউনিট। এখন আমরা কত টাকা করে পার ইউনিট দিই? 7 টাকা, 8 টাকা, 9 টাকা। তো 2006 সালে 3 টাকা দেওয়া হয়েছিল। তো এটা যখন দেখা যাবে যে একটা জায়গার যে গোটা আদলটাই পাল্টে যাচ্ছে, হাজার হাজার লোকের চাকরি হচ্ছে, একটা জায়গার সার্বিক উন্নতি হচ্ছে, এবং টাটাকে দেখে তো আরও অনেক অনেক শিল্প তো সেখানে চলে আসছিল। তাই এই অভিরূপ সরকারের মতো তথাকথিত অর্থনীতিবিদরা কি শুরু করলেন? বললেন 997 একর কৃষি জমির ওপর যদি শিল্প স্থাপন হয়, পশ্চিমবঙ্গে অচিরেই খাদ্য সমস্যা বা খাদ্য সংকট দেখা দেবে। অসাধারণ পণ্ডিত। এত পাণ্ডিত্য নিয়ে যে তিনি কি করে পশ্চিমবঙ্গে আছেন সেটাই তো ভাবনার ব্যাপার। তার কারণটা হচ্ছে তার নোবেল প্রাইজ পেয়ে গোটা বিশ্বে তার 1 নম্বর অর্থনীতিবিদ হওয়ার কথা ছিল, কিন্তু তিনি তো তা হতে পারেননি। অতএব তিনি তার খেল, ইকোনমিস্টের নামে তিনি তার খেলটা পশ্চিমবঙ্গে দেখিয়ে দিয়েছেন যাতে টাটা বিতরণ হয়। মার্কেট ইকোনমিস্ট, বাজার অর্থনীতিবিদের কি অসাধারণ পরিবর্তন। চাষের জমি রক্ষার জন্য তারা শিল্প বিতরণ। এই হচ্ছে অভিরূপ সরকার। এখনও তিনি স্মিতহাস্যে মাঝে মাঝেই আসেন টিভির পর্দায়, এসে পশ্চিমবঙ্গবাসীকে নানা রকম জ্ঞান বিতরণ করে যান। এবং যারা এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজনৈতিক অবস্থানে খুশি, তারা তো অভিরূপ সরকারের জ্ঞানকে তো মনে করে যে স্বর্গ থেকে আসা বাণী। যাই হোক, এই যে ন্যানো প্রজেক্ট, এই ন্যানো প্রজেক্টে কি স্পেশাল ছিল? স্পেশাল ছিল এটা হবে একটা 2 সিলিন্ডার ইঞ্জিন, 4টে দরজা, 4 জন মানুষ বসতে পারবে, এবং তখনকার দিনে ইউরো 4 নর্মস অনুযায়ী এটা চলবে। পরিবেশ দপ্তরের যেটা একটা স্পেসিফিকেশন ছিল। তো টাটারা বলেছিলেন যে জমি চয়েসের সময়তে যে জমিটা তারা নেবেন সেই জমিটা যেন কোনো মহানগরীর কাছে থাকে, সেই জমিতে যেন রেল, পোর্ট, রোড সমস্ত কিছুর যে কানেক্টিভিটি সেটা যেন ঠিকঠাক থাকে, এবং ন্যাশনাল হাইওয়ের ধারে হলে ভালো হয়। টাটারা যে কন্ডিশনসগুলো দিয়েছিলেন, প্রত্যেকটা কন্ডিশনস সিঙ্গুর খুব সুন্দরভাবে ফিট করে গিয়েছিল, যে কারণে সিঙ্গুর কিন্তু এই লড়াইয়ে জিতেছিল। তার জেতা ম্যাচ হারানোর জন্যে তো সবাই যে যার কাজ করে গেছেন। তো টাটারা তখন একটা ব্যাখ্যা দিয়েছিলেন, নীরা রাডিয়া, টাটাদের যিনি প্রধান
যিনি মুখ মিডিয়াতে, নীরা রাডিয়া বলেছিলেন যে টাটারা বলেছিলেন যে কেন তারা পশ্চিমবঙ্গে এসেছেন। উত্তরাখণ্ডেও তো তাদের প্ল্যান্ট আছে, বা সানন্দে তাদের তখনকার দিনের গুজরাটের যে ডাক সাইটে মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী তখন ছিলেন, তাদের ডাক বা আহ্বানকে অগ্রাহ্য করে পশ্চিমবঙ্গে কেন এলেন? টাটাদের উত্তর ছিল যে পশ্চিমবঙ্গের শিল্পায়নের প্রয়োজন ছিল, এবং সিঙ্গুর যে কেন্দ্রটা সেটা একজন বিরোধী দলের সেখানে বিধায়ক আছেন, অতএব সবাই মনে করবেন যে দে আর অল উইনিং। কিন্তু তিনি কি তখন জানতেন যে যে বিধায়কের কথা তিনি বলছেন তিনি আলুর চাষ এবং মাজরা পোকা বিশেষজ্ঞ ছাড়া তার ভেতরে আর অন্য কোনো রকম কিছু নেই? হয়তো মানুষকে গুরুত্ব দেওয়াটা টাটাদের যে স্বভাব ছিল, সেই গুরুত্ব দেওয়ার কারণেই হয়তো তিনি এই কথা বলেছিলেন। কিন্তু নিজের কেন্দ্রে শিল্প হলে যে সেখানকার যে বিধায়ক যে এমন আচরণ করতে পারেন, সেটাতে কেউ চিন্তাও করতে পারেন না। আর দ্বিতীয় কথা হচ্ছে টাটার যে মেইন প্রজেক্ট, সেই মেইন প্রজেক্টে কিন্তু চাকরি হওয়ার কথা ছিল 3,000 শ্রমিক, শ্রমিক বলবো না, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে আরও অন্যান্য যে স্কিল্ড পারসনস, তাদের সংখ্যাটা ছিল মিনিমাম 3,000 শুধুমাত্র টাটার মেইন প্রজেক্টে। এবং টাটারই যে অনুসারী শিল্প বা ভেন্ডর পার্ক বা এই সমস্ততে আরও 1,015, অর্থাৎ কিনা 3 আর 15 18,000। এরপরে দেখুন জায়গাটা সার্বিক উন্নতি অপারে হোটেল, ট্যুরিজম ইন্ডাস্ট্রি, ব্যাংক, তারপরে আরও যে ইকোসিস্টেম যেটা গড়ে ওঠে, তাতে তো আরও হাজার হাজার চাকরি হওয়ার কথা ছিল। এবং শোনা যায় যে কর দফতর যে পরোক্ষ কর দফতর, তখনকার দিনের যে এক্সাইজ ডিপার্টমেন্ট, তারা কিন্তু সেখানে একটা কমিশনার পর্যন্ত গঠন করেছিলেন, যে এই যে এখান থেকে যে রেভিনিউ উৎপন্ন হবে, জেনারেট হবে, সেই তার একটা ঠিক মতোভাবে সেটাকে পরিচালনা করার জন্য অনেকগুলো ব্যাংক পর্যন্ত তাদের এখানে 10টা ব্যাংক এগিয়ে এসেছিল, তাদের ইউনিট করেছিল, এখান থেকে ইনভেস্টমেন্টগুলোকে নিজেদের এখানে। অর্থাৎ কিনা কোথাও যদি একটা বড় শিল্প হয় তাহলে কীভাবে তার ডেভেলপমেন্ট হয়, এটা হচ্ছে তার অঙ্গ। তা পশ্চিমবঙ্গ খুব সুন্দরভাবে প্রতিহত করেছে এই সমস্ত ব্যাপারগুলোকে। আর লেগেই ছিল সানন্দ, যেন পশ্চিমবঙ্গে যতক্ষণ না পর্যন্ত এখান থেকে টাটাদেরকে সরানো যাচ্ছে ততক্ষণ পর্যন্ত সানন্দের কিন্তু উন্নতি হবে না। তা তাদের যে যৌথ প্রচেষ্টা, তৃণমূল দল এবং বিজেপি দলের যৌথ প্রচেষ্টার ফসল কি? তারা দেখলেন যে টাটাদের যে এই যে স্মুথ প্রগ্রেসটাকে যদি ব্যাহত করতে হয়, তাহলে কোনভাবে ব্যাহত করা যেতে পারে। তারা ঠিক করলেন যে জমি অধিগ্রহণটাকেই কিন্তু এখানে মূল অস্ত্র হিসেবে ব্যবহার করতে হবে। তার কারণটা হচ্ছে যে 997 একর জমিতে এই যে 3 ধরনের বেনিফিশিয়ারি বা স্টেক হোল্ডার আছেন, একটা হচ্ছে যারা জমির মালিক, আরেকটা হচ্ছে বর্গাদা, আরেকটা হচ্ছে ভাড়াটে, আরেকটা হচ্ছে শ্রমিক। অর্থাৎ কিনা এই 1,000 একরের ওপরে কিন্তু সব শুদ্ধ যে স্টেক হোল্ডার, তাদের সংখ্যা প্রায় 18,000। এই 1,000 একর বা 997 একর টু বি প্রিসাইজ, এইটা যদি গুজরাটে হতো তাহলে সেটা কিন্তু 20 থেকে 30 জন হতো। অর্থাৎ কিনা জমি অধিগ্রহণটা হতো কিন্তু খুব ইজি, স্মুথ। 18,000 মানুষকে একত্র করে তাদেরকে রাজি করিয়ে তারপর এই প্রজেক্টটা এগোনো অত্যন্ত দুরূহ ব্যাপার। কিন্তু মুখ্যমন্ত্রী মনে করেছিলেন যে পশ্চিমবঙ্গে যে একটা বিশাল যে একটা কর্মকাণ্ড হতে চাচ্ছে, এতে কিন্তু সবারই হয়তো সমান সমর্থন থাকবে। তো পশ্চিমবঙ্গের মানুষ তো সবসময় সারা ভারতের থেকে একটু অন্যরকম ভাবেন। তো ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের হাতে কিন্তু তখন 4টে অপশন ছিল। একটা অপশন হচ্ছে জমিটাকে পুরোপুরিভাবে 1 লক্ষে জমিটাকে কিনে নেওয়া। কিন্তু এটা কিনতে গেলেও দেখা যাচ্ছে যে এতে নানা রকম কোর্ট এবং আরও অন্যান্য সমস্যা হতে পারে, আসতে পারে। তখন ঠিক হলো যে ল্যান্ড অ্যাকুইজিশনের মাধ্যমে কিন্তু এই 1894 সালে যে ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট ছিল, সেই অ্যাক্টের আন্ডারে জমিটাকে অধিগ্রহণ করা যেতে পারে। কিন্তু সেখানে একটা ক্লজ আছে, সেটাকে বলে এমিনেন্ট ডোমেন ক্লজ। এই এমিনেন্ট ডোমেন হচ্ছে অ্যাকুইজিশন করছে, অর্থাৎ গভর্নমেন্ট অধিগ্রহণ করছেন,
এখানে কেনা নয়, অধিগ্রহণ করা। এই তফাৎটা আমি এখন আর যাচ্ছি না, যাই হোক। তাই এর একটা অন্যতম বেসিস থাকতে হবে, যে সেটাকে বলে যে পাবলিক পারপাস দেখানো। পাবলিক পারপাস দেখানো অর্থাৎ কিনা যে এই যে জমিটা যে অধিগ্রহণ করা হবে, এর জন্য যে একটা তো কমন পাবলিক ইন্টারেস্ট থাকতে হবে, সেটা কি? যাই হোক, তৃতীয়টা বলা হয়েছিল যে এই যে ক্ষতিপূরণের ব্যাপারটাকে ভালো করে স্টাডি করার জন্যে কিন্তু 3 মাস ধরে একটা সমীক্ষা চালিয়ে, প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে একটা সমীক্ষা চালিয়ে কার কতটুকু কি প্রাপ্য সেটাকে ডিটারমিন করা, এবং ফোর্থ, টাটাদেরকে বলা যে তোমরা নিজেরাই জমিটা কিনে নাও। এটা শোনা গিয়েছিল যে এই যে পশ্চিমবঙ্গ সরকার যে অ্যাকুইজিশন বলুন বা যাই বলুন, তার জন্য যে টাকাটা তারা বরাদ্দ করেছিলেন, তখনকার মার্কেট রেটে যে জমির যা দাম ছিল তার 3 গুণ দাম অফার করা হয়েছিল, এবং তার সঙ্গে আরও অন্যান্য বেশ কিছু সুযোগ সুবিধা। কেউ কেউ রটিয়ে দিয়েছিল যে পার একরে নাকি 54 লাখ টাকা দেওয়া হচ্ছিল। তাই এই যে মিস ইনফরমেশনের ফলে কারো 54 লাখ আর কারো একটু কম, এই সমস্ত ব্যাপার নিয়ে এমন একটা পরিবেশ সৃষ্টি হলো যাতে বোঝা যাচ্ছিল যে জনগণ মনে করছেন যে পশ্চিমবঙ্গ সরকার তাদের সঙ্গে ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছেন। অর্থাৎ কিনা এখানে যে চক্রান্তটা হয়েছিল, সেই চক্রান্তটা মোটামুটিভাবে সুচারুভাবেই পরিচালিত হচ্ছিল, এবং এটাকে নাম দেওয়া হয়েছিল অনিচ্ছুক চাষিদের বিক্ষোভ। এবং তারপর তো আমরা সবাই জানি যে কি ঘটেছিল, সেই রাজনৈতিক বিবরণীকে এটাকে ভারাক্রান্ত করতে চাই না। গেজেট নোটিফিকেশন নাম্বার 19 অফ 24 জুলাই 2006, অর্থাৎ 2006 সালে একটা গেজেট নোটিফিকেশনে কিন্তু জমি অধিগ্রহণের নোটিশ বিজ্ঞপ্তি জারি করা হলো। সেই যে অধিগ্রহণে বলা হলো 5টা মৌজা থেকে এই 997 একর জমি নেওয়া হবে। বেড়াবেড়ি, গোপালনগর, সিংভেড়ি, বাজেমেলিয়া, খাসের ভেড়ি। ব্যাস, এইটুকুই বাকি ছিল। কারণ বিক্ষোভের অভিমুখ তৈরি করতে গেলে একটা নোটিফিকেশনের দরকার ছিল, সেই নোটিফিকেশনটা এসে গেছে। যখন উদ্ভব হয়ে এই নোটিফিকেশনটাকে সবার স্বাগত জানানোর কথা, তখন কিছু কিছু লোকে বললেন যে তাদের সম্মিলিত জমির পরিমাণ নাকি 400 একর, এই 400 একর ফেরত দিতে হবে। যদিও তথ্য সে কথা বলেনি, কিন্তু রাজনৈতিক দলগুলো সেই ব্যাপারটাকেই অধিগ্রহণ করলো, বলে এই 400 একর দিয়ে বাকি 600 একরে করুক না। আচ্ছা, রাজনৈতিক দলের কথা অনুযায়ী তো ইন্ডাস্ট্রি চলবে না, হয় তুমি করতে দেবে অথবা করতে দেবে না। আবার এটাও বলা হয়েছিল এই 400 একরটাকে তো ওইখানে নিলে হয়। আচ্ছা, একটা মানুষের হাত এখানে থাকবে, পা ওখানে থাকবে, মাথা এখানে থাকবে, কোমর এখানে থাকবে, এইভাবে হয়? তাদের কী দরকার ছিল এখানে আসা? তারা তো গুজরাটে তো সরাসরি চলেই যেতে পারতেন। এবং গুজরাটের যে গুজরাট থেকে তৈরি হওয়া যে রাজনৈতিক দল, তারা তো চাইছিল যে এই ধরনের গণ্ডগোলটা হোক। শেষ পর্যন্ত আমি আর সেই আলোচনার মধ্যে যেতে চাইছি না যে কীভাবে কী হলো, কিন্তু আজকে যারা শিল্পায়ন কেন হচ্ছে না সেটা নিয়ে কথা বলছেন, তাদের সেই কথা বলার নৈতিক বা আইনগত কোনো ভিত্তি আছে কিনা সেটা তো দেখতে হবে। 4 অক্টোবর 2008 টাটারা এই প্রজেক্টের মৃত্যু ঘোষণা করলেন, বললেন যে এটাকে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু অন্যত্র, সিঙ্গুর থেকে কারখানাটা তুলে নেওয়া হবে। তারপর শুরু হলো উল্লাস, কৃষকদের অধিকার সুরক্ষিত হয়েছে। অভিরূপ সরকারদের যে থিওরি, পশ্চিমবঙ্গ তার খাদ্য সংকট এড়াতে পারল।